নমস্কার, কলকাতা নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে এবং কলকাতা শুরুতেই আপনাদের একটা মার্কশিটের ছবি দেখাবো। একটা মার্কশিট, যে মার্কশিট এবারের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী গ্রন্থন সেনগুপ্তর মার্কশিট। ভালো করে দেখুন একবার মার্কশিটটা। আর্টসের ছাত্র গ্রন্থন সেনগুপ্ত এবার উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে। আত্মবিশ্বাস থাকলে যে কোনো বিভাগে পড়াশোনা করেই যে সেরা হয়ে যায় তার বড় প্রমাণ জলপাইগুড়ির গ্রন্থন সেনগুপ্ত। তার মার্কশিটটা একবার দেখুন আপনারা। ইতিহাসে ৯৮, ভূগোলে ১০০, দর্শনে ১০০, বাংলায় ৯৯, ইংরেজিতে ৯০, কম্পিউটার অ্যাপ্লিকেশনে ৯৯। গ্রন্থন সেনগুপ্তর সেই মার্কশিট আপনারা দেখছেন, যা রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। দর্শনে ১০০ পেয়েছে, ভূগোলেও ১০০ পেয়েছে, বাংলায় পেয়েছে ৯৯, ইতিহাসে ৯৮। এক নজির নিঃসন্দেহে। গ্রন্থন সেনগুপ্ত এটুকু প্রমাণ করে দিল যে কোনো বিভাগে পড়াশোনা করেই সেরা হওয়া যায়। এই সাফল্যের পর গ্রন্থন সেনগুপ্ত কি বলছে একবার শুনেন। আমি আজ পর্যন্ত স্কুলে যে মেধা তালিকা প্রকাশ করা হয় প্রতি বছরে, সেখানে কোনোদিনই ফার্স্ট হইনি, আমি সেকেন্ড থার্ডও হইনি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি যখন 11-এ প্রথম সেকেন্ড হলাম এবং আমার পছন্দের সাবজেক্ট পড়ে, তখন থেকেই জেদটা কোথাও ছিল যে আমি একবার চেষ্টা করে দেখি না, যদি আমিও তো পারতে পারি। হয়তো বাড়তি চ্যালেঞ্জ ছিল না বলবো, কারণ সরকার থেকে বর্তমানে যে সিলেবাস তৈরি করে দেওয়া হয়েছে তাতে কিন্তু আর্টস হোক, কমার্স হোক, সায়েন্স হোক, যে কোনো গ্রুপ থেকেই 100% নাম্বার তোলা যায়। এবার একবার শুনে নেওয়া যাক গ্রন্থনের মা কি বলছেন। আমার কি যে লাগছে, আমি অনেক কিছু কথা মনে করছি, অনেক স্মৃতি মানে মনের ভেতরে ভিড় হয়ে আসছে। মনে হচ্ছে এটা কি বাস্তব? আমি এতটা আশা করিনি, সত্যি আমি এতটা আশা করিনি। ও যখন বলতো মা আমি র্যাঙ্ক করবো হয়তো, তখন বলতাম যে যা হবে হবে, তুই তোর পরিশ্রম করেছিস। ও খুব ও যে কোনো কাজে মানে আপনার কাজ পেলে ওটা খুব দায়িত্ব নিয়ে পালন করতে চায়। কলা বিভাগ নিয়ে পড়াশোনা করে, আর্টস নিয়ে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অনন্য নজির নিঃসন্দেহে। এবং এটাই বোধহয় প্রমাণ করে দেয় যে ইচ্ছে থাকলে সবই সম্ভব। এতদিন পর্যন্ত বিজ্ঞান বিভাগ থেকেই প্রথম উচ্চ মাধ্যমিকে প্রথম হতো, কিন্তু এই প্রথম দেখা গেল উচ্চ মাধ্যমিকে প্রথম আর্টস থেকে, এবং মার্কশিটটা তাক লাগিয়ে দেওয়ার মতো। যেখানে বাংলায় ৯৯, ভূগোল এবং দর্শনে ১০০, ইতিহাসে ৯৮ এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে ৯৯। তন্নিষ্ঠা, তিমির, শ্রেয়াংশ এবং অবশ্যই গ্রন্থন, এদের দিকে যদি তাকানো যায় তাহলে দেখতে হবে যে শুধুমাত্র পড়াশোনা নয়, তার পাশাপাশি গান, বাজনা, নাটক, এই সব কিছুই তারা করে এসেছে এবং তারপরেও সফল হয়েছে, উচ্চ মাধ্যমিকে ভালো স্কোর করেছে। বাজিল কাহারো বিনা, পড়ার সময় পড়া, অন্য সময় প্রাণ ভরে গান। মেয়েদের মধ্যে দ্বিতীয়, উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় ষষ্ঠ, পাঠভবনের তন্নিষ্ঠা। আমি গান শুনতে ভালোবাসি, মাঝে মাঝে সিনেমা দেখতাম, আঁকতাম, এইসব। উচ্চ মাধ্যমিকে তৃতীয় বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র তিমির বরণ দাস। তিমিরের প্রিয় বন্ধু আবার গিটার। গিটারের সঙ্গে তার মনের তার বাঁধা। এই যখন প্রথম খবরটা শুনলে কি মনে হলো, কিরকম লাগলো? আমি অতটা উচ্ছ্বাস দেখাইনি, আমার মা বেশি উচ্ছ্বাস দেখিয়েছিল। আমি আনন্দ পেয়েছিলাম ঠিকই,
কারণ কিছুটা আনএক্সপেক্টেড, এতটা এক্সপেক্ট করিনি। কবি ভবানী প্রসাদ মজুমদারের জীবন জয় মরণ ভয়। নিউজ 18 বাংলা স্টুডিওয়ে কবিতা আবৃত্তি করলেন গার্গী চট্টোপাধ্যায়। মেয়েদের মধ্যে তৃতীয় হয়েছেন সিঙ্গুর মহামায়া হাই স্কুলের ছাত্রী গার্গী। একটা ছেলে বস্তা কাঁধেই কুড়োচ্ছিল ঘুরে, ময়লা কাগজ, ছেঁড়া পলিথিন, আশা রাস্তা কুড়ে। হঠাৎ কারা তুলল আওয়াজ, ওই তো ছেলে ধরা। তারপরে কি কিল, চর, ঘুষি, লাথিতে প্রায় মরা। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে আমায় নইলে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শ্রেয়াংশ চট্টোপাধ্যায়ও গান বাজনাই হবি। শ্রেয়াংশ উচ্চ মাধ্যমিকে অষ্টম। তোমার হবি কি? হ্যাঁ, খেলাধুলো পছন্দ করো, একটা রেয়ার টিমের সাপোর্টার, মানে রেয়ার মানে লোকে তো বার্সা কিংবা রিয়াল মাদ্রিদ হয়, তুমি কার সাপোর্টার? আমি বায়ার্ন মিউনিখের সাপোর্টার। খেলা খুব ভালো খুঁটিয়ে ফলো করো? হ্যাঁ একদম। বিশ্বকাপে ফেভারিট জার্মানি। ওরা গানে আছেন, গিটারেও আছেন, আছেন মেধা তালিকার শীর্ষেও। নিউজ 18 বাংলা। দমদম মেট্রো স্টেশন এক বিরল ঘটনা সাক্ষী থাকলো আজ দুপুরে। আজ দুপুর 2টো নাগাদ হঠাৎই গুলির শব্দ, এবং এই গুলি কিভাবে চলল? আরপিএফ এর রাইফেল থেকে ডিউটি বদলের সময় পড়ে যায় রাইফেল এবং সে সময় গুলি চলে। আচমকাই এই গুলি, এবং তাতে বিপত্তি। প্রথমে টিকিট কাউন্টারের মেঝেতে গুলি লাগে, সেখান থেকে স্প্রিন্টার ছিটকে 3 জন জখম হন। এক শিশুকে নিয়ে এক মা দাঁড়িয়েছিলেন, তিনি জখম হন, শিশুটিও জখম হয় এবং একজন কর্মী জখম হয়েছে। কিন্তু কিভাবে ঘটলো এই ধরনের ঘটনা? এই ধরনের কাজ এই তো নিয়মিতই ডিউটি চেঞ্জের সময় রাইফেল বা সার্ভিস রাইফেল তা বদল করা হয়, তাহলে আজ কেন এ ধরনের ঘটনা ঘটলো? এই দুর্ঘটনা ঠিক কি হয়েছিল? অনুপ চক্রবর্তী প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে দমদম মেট্রো স্টেশন চত্বর থেকে রয়েছেন। অনুপ, তোমার কাছ থেকে একবার জেনে নিতে চাইবো ঠিক কোথায় হয়েছিল এই ঘটনা, এবং এখনো পর্যন্ত প্রত্যক্ষদর্শী যারা ছিলেন সে সময় তাদের সঙ্গে কথা বলে কি জানা যাচ্ছে, কি হয়েছিল? দেখো, ঠিক দুপুর 2টো নাগাদ যখন এই যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারের সামনে যখন দাঁড়িয়েছিল, সেই টিকিট কাউন্টারের সামনে যখন সপ্তর্ষি বোস এবং সঙ্গীতা বোস তার মা যখন দাঁড়িয়ে টিকিট কাটছিল, সেই সময় একজন আরপিএফ সেখানে কিন্তু যখন ডিউটি চেঞ্জ হচ্ছিল দুপুর 2টো নাগাদ, তখন ডিউটি যখন চেঞ্জ হচ্ছিল ঠিক সেই সময় দেখা যায় যে তার সার্ভিস রিভলভার থেকে গুলি ছিটকে যায়, এবং গুলি ছিটকে গিয়েই সপ্তর্ষি বসু এবং সঙ্গীতা বসু এই দুজনেরই আহত হয়, এবং এক কনস্টেবল তিনিও কিন্তু আহত হয়েছেন। ইতিমধ্যে তাদেরকে হসপিটালে যেমন নিয়ে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা তাদের দাবি যে এখানে নির্দিষ্ট সময়ে সবসময় ব্যস্ততম জায়গা, সেখানে কিভাবে এরকম একটা ঘটনা ঘটলো সেরকম প্রতিদিন সেভাবে নিরাপত্তা থাকে না, যদিও থাকে কিন্তু যাত্রীদের উপরে কোনোভাবে জোর জবরদস্তি করা হয় বলে এমনটাও অভিযোগ করছে। কিন্তু যে আজকে যে ঘটনা ঘটলো, সেই ঘটনা যখন ঘটেছিল তখন কি হয়েছিল আদৌ, নিরাপত্তা ব্যবস্থা কোথায়, তারা কিন্তু ইতিমধ্যে যেমন প্রশ্ন তুলছে। তারই পাশাপাশি যখন এই ঘটনা ঘটে তখন যখন এই যাত্রীরা হুড়োহুড়ি বেঁধে যায় স্টেশন চত্বরে, যখনই মেট্রো স্টেশনে হুড়োহুড়ি বাড়ে সেই বেশ কয়েকজন যাত্রী তারা কিন্তু ঘটনাস্থলে পড়ে যায়। পড়ে গিয়ে তারা কিন্তু অল্প বিস্তর আহত হয়েছে, এবং যে 2-3 জন আহত তাদেরকে ইতিমধ্যে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাদের কিন্তু চিকিৎসা চলছে। যদিও চিকিৎসার ব্যাপারে জানবো অনুপ, একবার এই চিকিৎসার ব্যাপারে জানবো। অভিজিৎ চন্দ্র প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আরজিকর চত্বর থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। অভিজিৎ, কোথায় আঘাত, কতটা আঘাত, চিকিৎসকরা কি বলছেন? অতনু, 2:05 সময় এই ঘটনা ঘটে। ঠিক 2:35 আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় সপ্তর্ষি এবং তার মা সঙ্গীতা বসুকে, এবং দুজনের সঙ্গে সঙ্গে ডিজিটাল এক্সরে করা হয়, এবং সেখানে যেটা দেখা গেছে যে সপ্তর্ষির ডান পায়ে বুলেটের একদম সামনের দিকে যে সীসা থাকে সেই সীসার একটা ছোট অংশ সেটা ভেতরে ঢুকে গেছে, এবং সঙ্গীতা দেবীর ডান হাতে সেখানেও ওই সীসার একটা ছোট অংশ ঢুকেছে। অত্যন্ত মাইনর একটা ওটি হয়তো প্রয়োজন হতে পারে, এবং চিকিৎসকরা আরও বেশ কিছু তাকে
তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করছিলেন, কিন্তু সঙ্গীতা দেবী এবং সপ্তর্ষির পরিবার তারা কেউই চায়নি যে আরজি কর হাসপাতালে এখানে ট্রিটমেন্ট হোক। তারা ইএম বাইপাসের পঞ্চশায়রের পিয়ারলেস হাসপাতালে তাদেরকে নিয়ে গেছে এবং পিয়ারলেস হাসপাতালে তাদেরকে সেখানেই জরুরি বিভাগে নিয়ে গিয়ে সেখানে এখন চিকিৎসকরা তাদেরকে পরীক্ষা করছে। তবে আরজি কর হাসপাতালের চিকিৎসকরা এরা জানিয়েছেন যে দুজনেই বিপদমুক্ত, অর্থাৎ সপ্তর্ষি এবং তার মা সঙ্গীতা বাসু কারোরই সেই রকম কোনো গুরুতর আঘাত নয়, খুব সাধারণ সামান্য আঘাত। তবে পাশাপাশি আরও একজন মেট্রো রেলের কমার্শিয়াল পোর্টার নারায়ণ মজুমদার, তারও হাতে এই গুলির টুকরো ছিটকে লেগেছে। তাকে বিআর সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, শিয়ালদহ বিআর সিং রেলওয়ে হাসপাতালে, এবং সেখানেও তাকে চিকিৎসা করে তার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। ধন্যবাদ অভিজিৎ। যদিও আঘাত গুরুতর নয়, তবে দুপুর 2টোর সময় যে ঘটনা ঘটেছে তাতে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। যারা সে সময় ঘটনাস্থলে ছিলেন তারা ছুটোছুটি শুরু করেছেন, সেরকমই একজন প্রত্যক্ষদর্শী এই মুহূর্তে আমরা তার কাছ থেকে জানতে চেয়েছিলাম এবং একবার শুনে নেওয়া যাক তিনি কি বলছেন, কি হয়েছিল। নিয়ে গেলাম একটু বাটার লেগেছে এই বগলের সাইড দিয়ে, আর ছেলেটার লেগেছে জানতাম কোথায় গুলি কোথা থেকে এলো। আচ্ছা, মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী মুখোপাধ্যায় এই প্রসঙ্গে কি বলছেন। দেখুন, আজকে বেলা 2টোর সময় যখন আমাদের সিকিউরিটি আরপিএফরা যখন শিফট চেঞ্জ হয় তখন ওরা টেকিং ওভার করে আর্মসের। তো ওদের কাছে রাইফেল থাকে, সেই রাইফেলটা যে হ্যান্ডিং ওভার করে সে টেকিং ওভারের আরপিএফের কাছে দিয়ে দেয়। তো সেটিই হচ্ছিল রোজ যেরকম হয়ে থাকে। সে হওয়ার সময় অ্যাক্সিডেন্টালি একটি বুলেট আর কি অ্যাক্সিডেন্টালি বেরিয়ে যায় সেই রাইফেল থেকে, এবং আমরা খুবই লাকি যে সেই বুলেটটি গিয়ে ফ্লোর হিট করে, প্রথমে মেঝেতে হিট করে এবং সেখান থেকে বুলেটটি আর কি ফ্লাই করে। দ্যাট বুলেট ফ্লু ফ্রম দ্য ফ্লোর অ্যান্ড ওই স্প্লিন্টার্স যাকে বলে গিয়ে সামনে দাঁড়িয়েছিলেন এক ভদ্রমহিলা, তার ছেলে এবং আমার একজন স্টেশন স্টাফ ছিলেন সেখানে। 3জনই ইনজিওর্ড হন, বাট উই আর ভেরি ফর্চুনেট দ্যাট দ্য ইনজুরি হ্যাজ বিন দ্য মিনিমাম। এবং সঙ্গে সঙ্গে আমরা আমাদের অ্যাম্বুলেন্স নোয়াপাড়ার থেকে আসার জন্য অপেক্ষা না করে আমরা ট্যাক্সি করে আরজি কর হসপিটালে নিয়ে চলে যাই। সেখানে আমাদের চিফ মেডিকেল সুপারভাইজার, আমাদের চিফ অপারেশনস ম্যানেজারও পৌঁছন এবং তাদের ফার্স্ট এড দেওয়া হয়ে গেছে এবং অলরেডি বলা হয়েছে যে তারা আউট অফ ডেঞ্জার। এবং এই পরিপ্রেক্ষিতে আমাদের জেনারেল ম্যানেজার মেট্রো শ্রী অজয় বিজয়বর্গে একটি হাই লেভেল এনকোয়ারি অর্ডার করেছেন যে এরকম হলো কেন, এবং সেই এনকোয়ারি রিপোর্ট আসার পরে এখানে কিন্তু খুব কড়া আর কি শাস্তি আর কি দেওয়া হবে। অস্বস্তি কিছুতেই কাটছে না, কারণ প্যাচে গরম এবং আবহাওয়া যে পরিস্থিতিতে রয়েছে তাতে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে আগামী 48 ঘন্টার মধ্যে বৃষ্টি তো হবে, কিন্তু তাতে এই অস্বস্তি কমবে না। সকাল 7টা থেকেই রোদ্দুরের চোখ রাঙানি, বেলা গড়াতেই ঘেমে নেয় একসা। আগামী কয়েকদিন এই অস্বস্তি চলবে। বঙ্গোপসাগরে উত্তরাংশে তৈরি হয়েছে নিম্নচাপ, তার জেরে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, কিন্তু তাতে অস্বস্তি দূর হবে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে নিম্নচাপ এখন বঙ্গোপসাগরে, বাতাসে রয়েছে জলীয় বাষ্প। এর জেরে আন্দামান থেকে মৌসুমী বায়ু উত্তর পূর্ব দিক দিয়ে রাজ্যে ঢুকতে বাধা পাচ্ছে, ফলে আগামী 48 ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও গরম কমবে না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরের তৈরি এই নিম্নচাপ আরও গভীর হবে। এই নিম্নচাপের হাত ধরেই মৌসুমী বায়ু রাজ্যে নিয়ে আসবে বর্ষা। বৃষ্টির কারণে আগামী 48 ঘন্টায় সমুদ্রে যেতে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। সমুদ্রে জয় রাইড বন্ধ রাখার নির্দেশ প্রশাসনের। নিউজ 18 বাংলা।